আমার আম্মু নাকি দুপুর থেকে কিছু খায়নি। ক্ষুধা লেগেছে মা, তাই না? পাপা আপনার পেট ভরার আগেই কেড়ে নিলাম। রাগ করেছেন কলিজা? আয়রা বাবাকে কথা বলতে দেখে হাসে। আরহাম অনেকটা সময় মেয়েকে আদর করে অতঃপর নুবার কোলে ধরিয়ে দিয়ে বলল, দুপুর থেকে কিছু খায়নি, আশা করি পেট ভরিয়ে ঘুম পাড়িয়ে রেখে যাবে। দূরে কোথাও বজ্রপাতের গর্জনে কেঁপে উঠছে চারিদিক। প্রকৃতির এই রুদ্র রূপ দেখে মানুষের মনেও নেমে এসেছে অজানা শঙ্কা। তবু ঝড়ের মধ্যে নতুন ভোরের অপেক্ষায় আছে সবাই। নুবা আর বসে থাকতে পারল না। অনেক হয়েছে, বাইরে একটু পরেই বৃষ্টি নামবে, তার উপর বজ্রপাত হচ্ছে, এভাবে বসে থাকা বড়ই কঠিন। সে এতটা পাষাণ না। নুবা উঠে দাঁড়ালো। হাজেরা টের পেল তার নরম মনের মেয়ে ওই হারামজাদার কাছে যাচ্ছে। হাজেরা মেয়েকে মাঝ রাস্তায় কথা দিয়ে আটকে দিল। কোথায় যাচ্ছিস? নুবা মায়ের দিকে তাকিয়ে নীরব কণ্ঠে বলল। বাহিরে ঝড় আসছে। হাজেরা কঠিন কণ্ঠে বলল। যাওয়ার দরকার নেই। নুবা মায়ের কথায় অবাক হলো। তার মা এরকম কবে থেকে হলো? এরকম কঠিন মনের কবে থেকে হলে? যার মানবিকতা নেই তার জন্য মায়া দেখাবি? নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। তুমি ভুলে যাচ্ছ সেও কারো সন্তান। আমি কখনো ভাবিনি তারা এভাবে তাদের সন্তানকে আঘাত করবে। আমার জন্য যেমন তোমার জলে, ঠিক তেমনি তাদেরও কষ্ট হয়। তারা যে আমার দিকটা ভেবে এই কাজটা করেছে, এতেই আমি কৃতজ্ঞ। এর থেকে বেশি আশা করলে আমি নির্ঘাত বোকার কাতারে পড়ব। হাজেরা কিছু সময় চুপ থেকে শান্ত কণ্ঠে বলল। ভুলে শান্তি পাচ্ছে, এতে আফসোস করার কিছু নেই। নুবা একটু হেসে বলল। একবার বাইরে যেয়ে মানুষটাকে দেখে আসো মা, শরীরে কাটা দিবে। মাংস ফেটে কাঠগুলো ঢুকে গেছে জানো তো। দেখে বিশ্বাসই হচ্ছিল না চাচা এই সব করেছে। তুমি তো দেখোনি, আমি আগে জানলে চাচাকে আটকাতাম। এভাবে আঘাত করা ঠিক হয়নি। নুবা একটু থেমে আবারও বলল। সব কিছু ভুল বুঝাবুঝির মাধ্যমে হয়েছে। উনি সুস্থ হলে একটা কথা ছিল, তুমি ওনার ব্যাপারে কিচ্ছুই জানো না, তাই এসব বলছো। তারও একটা ছোট্ট সন্তান আছে, সেটা ভেবেই আমি যাচ্ছি। অনেক হয়েছে। এভাবে আর কিছু সময় থাকলে, আজ তার যদি কিছু হয়ে যায় তবে আমি দায়ী থাকবো। নিজেকে মাপ করব কি করে? যতটুকু তার প্রাপ্তি ছিল তা সে পেয়ে গেছে। অতপর হাজেরা আর কিছু বলতে পারল না। নুবা ধীর পায়ে ওড়না মাথায় জড়িয়ে বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে গেল। দেখা মিলল আরহামের শরীর মৃদু কাঁপছে। বাগানে লাগানো হালকা লাইটের আলোতে আরহামকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। আর সে এত সময় বারান্দায় ছিল আর ভাবছিল কি করবে। বাইরে যা শুরু হয়েছে, তবে তার ভাবনা চিন্তার ভেতরে নুবাকে আসতে দেখে সে যেন শান্তি পেল। নুবা তাড়াতাড়ি করে এসে বাগান থেকে একটা চেয়ার টেনে আরহামের পায়ের কাছে রাখল। প্রায় অনেক ঘন্টা পর পায়ের নিচেই কিছুর অস্তিত্ব পেয়ে স্বস্তি পেল সে। কে এই মানব দরদি তা দেখার জন্য আরহাম টিপ টিপ করে তাকালো। পরপর খেয়াল করলো নুবা হাতে আর একটা চেয়ার নিয়ে এগিয়ে আসছে। আরহাম চেয়ে রইল। নুবা বাতাসে উড়তে থাকা ওড়না ঠিক করে চেয়ার নিয়ে এসে আরহামের সামনে দাঁড়ালো। কোনোরকম শব্দ ব্যয় না করে দুই হাত উঁচু করে আরহামের হাতে বাঁধা দড়ি খুলতে উদ্যত হলো। তবে দড়ি পর্যন্ত হাত পৌঁছানোর আগেই আকাশ চমকে ভয়ঙ্কর একটা বজ্রপাত ঘটল। নুবা ভয়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকা আরহামের বুকের সাথে লেগে তীর তীর করে কাঁপতে শুরু করলো। শব্দটা এতটাই মারাত্মক ছিল যে নুবার অন্তরাত্মা কেঁপে উঠেছে। এমনিতেই এই বজ্রপাত তার কাছে খুবই ভীতিকর। এদিকে বজ্রপাতেও আরহামের নড়চড় হলো না। তবে নুবার হঠাৎ বুকের সাথে এসে লেগে যাওয়ায় আরহামের শরীরের জখমগুলো আরো তেতে উঠল। আরহাম চোখ মুখ খিঁচে নিল। কিছু সময় পর স্বাভাবিক পরিস্থিতি তৈরি হলেই নুবা অনুভব করলো জাত শত্রুর কাছে আশ্রয় নিয়েছে সে। এটা ভেবেই তার নিজের প্রতি ধিক্কার জানাতে ইচ্ছা করলো। পরপর নুবা আস্তে আস্তে সরে আসলো। আরহাম ঠোঁট হেলিয়ে হেসে বলল। জানের এত ভয়, যেখানে নির্ধারিত সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজ মরলেই কাল 2 দিন। নুবা শুকনো ঢোক গিলে আরহামের দিকে কিছু সময়ের জন্য তাকিয়ে রইল। আরহামের মুখে রক্তগুলো শুকিয়ে আছে, কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। আর তাকিয়ে থাকলো না সে। পরপর কম্পিত হাত আবারও উঁচু করে দড়ি খুলতে ব্যস্ত হলো। আরহাম বিড়বিড় করে বলল। দরও দুতলুতলে পড়ছে দেখছে। এই ঝড়ের তাণ্ডবের ভিতরে কে মনে করে এখানে আসা? নুবা পা দুটো আর একটু উঁচু করে নিল। ঠাঁই পাচ্ছে না। পরপর দড়ি খুলতে খুলতে বলল।
শুধুমাত্র আয়রার জন্য। না হলে আপনার মতো মনুষ্যত্ববিহীন মানবের উপর দয়া দেখানোর কোনো মানেই হয় না। এদিকে নুবা আরহামের অতি নিকটে, কারণ 5 ফুট 3 ইঞ্চ নুবা 6 ফুট মানুষের উঁচু হাতের বাঁধন খোলার চেষ্টা করছে। উঁচু হয়ে থাকার কারণে আরহামের মুখমণ্ডল নুবার বক্ষস্থল বরাবর স্থির হয়ে আছে। এই না স্পর্শকাতর স্থানে আরহামের অপবিত্র ছোঁয়া লেগে যায়। তবে আরহাম নীরব, চোখ দুটো বন্ধ, তার নিঃশ্বাস ফেলছে না। সামনের রমণীর বিব্রত বোধ হবে তাই। নুবা শেষ পর্যন্ত দড়ি খুলতে সক্ষম হলো। নুবার হাত উঁচু করে রাখতে রাখতে হাতের ডানা ব্যথা হয়ে গেছে। আর এই লোকটা এত সময় কি করে ঝুলছে আল্লাহই জানে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ারে সোজা হয়ে দাঁড়ালো। পরপর আরহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এত সময় নিঃশ্বাস আটকে রাখার ফলে আরও ক্লান্ত হয়ে পড়েছে সে। নুবা এক পলক আরহামের দিকে তাকিয়ে চেয়ার থেকে নেমে যেতে লাগলো। তবে তার আগে আরহাম বাহু টেনে ধরল নুবার। নুবা হতভম্ব হয়ে গেল। আরহাম ন্যানো সেকেন্ডের ভেতরে নুবার হাতের নিচ দিয়ে নিজের ডান হাত ঢুকিয়ে দিল। তারপর তার পিঠে হাত রাখল। নুবার বদনখানা আরহামের আহত শরীরে এসে মৃদু ধাক্কা খেল। নুবা চোখ বড় বড় করে আরহামের দিকে তাকালো। নুবাকে এরকম অবাক হতে দেখে আরহাম মুচকি হেসে নুবার কানের কাছে যেয়ে ফিসফিস করে বলল, আপনার জন্য এত কিছু হলো, শেষ পর্যন্ত এই বয়সে এসে বাপের হতে উদ্যম মধ্যম খেলাম, আর আপনাকে এমনি এমনি ছেড়ে দেব? এটা ভাবাও বোকামি। নুবার বদনখানা মৃদু কেঁপে উঠল। বিড়বিড় করে বলল, কি করবেন আপনি? দয়া দেখাতে গিয়ে আপনাকে খুলতে আসে ভুল হয়ে গেছে মনে হয়। আরহাম ডান হাতের সরু 2 আঙুল নুবার পিঠে চেপে ধরল। নুবা কিছুটা চমকে উঠল। নুবার মনে হলো আরহামের হাতে ধারালো কিছু আছে। নুবা পিট করে আরহামের দিকে তাকিয়ে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আপনার হাতে কি? আরহাম নুবার কানের কাছে যেয়ে ফিসফিস করে বলল, কোন এক ধারালো অস্ত্র যা একটু পরে আপনার পেটের মাংস ভেদ করে ঢুকে যাবে, আর আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে। নুবা হতভম্ব হয়ে গেল। চোখে মুখে ভয়ের রেশ দেখা গেল। আরহাম থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। তবে আরহাম তাকে ছেড়ে দিল না, বরং চেপে ধরে বলল, নড়াচড়া করলে এখন একদম মগজের এপার ওপর করে দেব। ডোন্ট মেক মি অ্যাংরি। নুবা মাথা নিচু করে আরহামের দিকে তাকিয়ে রইল। চোখে মুখে এক বিস্ময় আর ভয় প্রকাশ পাচ্ছে তার। এমন সময় আমিনা বেগমের কণ্ঠ ভেসে আসলো। অনেক কষ্ট করে বুকে পাথর চেপে রুমে বসেছিলেন তিনি। তবে বাইরে ঝড় আসছে ভেবেই ছুটে এসেছে। ওদিকে আবার হারুন মির্জার অবস্থা কিছুটা খারাপ। ছেলেকে মেরে নিজেই ভেতর থেকে ভেঙে পড়েছে। আমিনা বেগম স্বামীর মুখের দিকে তাকিয়ে অনুভব করতে পারছিলেন তার ভেতরে কি চলছে। পরপর বাইরে বজ্রপাতের শব্দ করায় হারুন মির্জা বারবার নিজের স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন, হয়তোবা কিছু বোঝাতে চাইছিলেন। আমিনা বেগম স্বামীর চেহারার ছেলের উপর টান অনুভব করে ছুটে এসেছেন। হারুন মির্জাও যে মনে মনে চাচ্ছেন ছেলেটাকে ঘরে ফেরাতে, তা আমিনা তার মুখ দেখেই অনুমান করে ফেলেছিলেন। আমিনা বেগম এগিয়ে এসে নুবাকে দেখে বুঝতে পারল তার আগেই নুবা চলে এসেছে। আমিনা বেগম এগিয়ে আসতে আসতে বলল, কি হয়েছে? নুবা আর একটু ভয় পেল। আরহাম নুবাকে ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, সেদিন থাপ্পড় আর আজকে যা হয়েছে সবকিছু উঠিয়ে রাখলাম, পরে উসুল করে নেব। বি কেয়ারফুল। আরহাম নুবাকে ছাড়তেই নুবা লাফ দিয়ে চেয়ার থেকে নেমে দাঁড়ালো। পরপর এক দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। আরহাম চেয়ার থেকে নেমে দাঁড়াতেই মাথা ঘুরে পড়ে যেতে যেতে আবারও সোজা হয়ে দাঁড়ায়। আমিনা বেগম ছুটে যেয়ে ছেলের এক বাহু শক্ত করে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠে আরহাম কিছুটা অতিষ্ঠ হয়ে বলে, প্লিজ মম, ডোন্ট ক্রাই, কন্ট্রোল ইট প্লিজ। আমিনা বেগম ছেলের অবস্থা দেখে ঠোঁট চেপে কান্না আটকায়। আরহাম হাঁটতে পারছে না, শরীর কেমন দুলে দুলে পড়ে যাচ্ছে। আমিনা বেগম কোনো মতে ধরে আরহামকে নিয়ে আসতে লাগলো। তখনই ঝুম বৃষ্টি শুরু হলো। ভারী বর্ষণে মা ছেলে ভিজে একাকার হয়ে গেল। আরহামের শরীরে পানি পড়তেই শরীর জ্বলে উঠল। কোনো মতে পা ফেলে ভিতরে আসলো। নুবা এক কোনায় দাঁড়িয়ে আছে। মা ছেলেকে দেখে একটু বেশি প্রসন্ন হচ্ছে সে, যেন মনে হচ্ছে ছেলের না মায়ের ব্যথা লেগেছে। এদিকে নুবা একটা কথাই ভাবছে, তার জন্য আরহামের এই অবস্থা। আমিনা বেগম যদি তাকে ভুল বুঝে, যদি তার উপর রাগ করে, তাই এখানে দাঁড়িয়ে আছে সে। আমিনা বেগম দুর্বল ছেলেকে নিয়ে ভিতরে আসলো। নুবার শুকনো ঢোক গিলে তাদের দিকে তাকালো।
তাকে উপেক্ষা করে আমিনা বেগমের ছেলেকে নিয়ে এগিয়ে গেলেন। নুবার বুকটা স্যাঁত করে উঠল। নিশ্চয়ই নুবার উপর প্রচণ্ড রাগ করেছেন আমিনা বেগম। এটা ভাবলে নুবার কেমন অস্থির লাগছে। নুবার ঝেড়ে কাশল। কিছু বলতে যাবে তার আগেই আমিনা বেগম বলে উঠল, কিছু বলতে হবে না। বাড়ি ছেড়ে মা মেয়ে যাচ্ছিস, চলে যা। তোকে দুই চোখে আমার সহ্য হচ্ছে না। আজ তোর জন্য, শুধু তোর জন্য আমার মানিকের এই অবস্থা। তোকে তো সব খুলেই বলেছিলাম, তারপরেও তুই তুই কেন আমার ছেলেটাকে মাফ করলি না নুবা, কেন? নুবার ভাবনায় বাধা পড়ে। শুনছিস আমার কথা ধেন্দি? আমিনা বেগমের ভারী শব্দে নুবা লাফিয়ে উঠল। আমিনা বেগম মলিন কণ্ঠে বলল, কিরে, কথা বলছিস না কেন? কি ভাবছিস? নুবার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে সেগুলো মুছে মৃদু কণ্ঠে বলল। কি বলছিলে? আমিনা কাতর কণ্ঠে বলল, দুপুর থেকে আয়রা কিছু মুখে দেয়নি, একটু খাওয়ায়ে দে মা। নুবা চেয়েই রইল, উত্তর দিল না। আমিনা বেগম নুবার নীরবতা দেখে বললেন, তোর যদি ভালো না লাগে জোর করব না, অনেক রাত হয়েছে, যে শুয়ে পড়। এত কিছুর পর নুবাকে এই কথা বলতেও আমিনা বেগম নিজের প্রতি লজ্জা হয়। মেয়েটা এখনও তার নাতনিকে সামলাচ্ছে, এটা ভেবে আরও খারাপ লাগে। তারপরেও বাধ্য হয়ে আমিনা বেগমকে নুবার কাছেই ছুটে আসতে হয়। পরপর আমিনা বেগম আরহামের এক বাহু ধরে সিঁড়ি বেয়ে উঠলেন। নুবা নিজের হুঁশে ফিরল। কি ভাবছিল সে? আমিনা তার উপর রাগ করে আছে। আসলে এমন কিছুই না, সবই নুবার মনের ভুল ধারণা। কেন জানি এই বাড়ির দুই কর্তা কর্ত্রীকে নুবার অহংকার মুক্ত ন্যায়পরায়ণ মনে হচ্ছে। আসলেই তারা তেমন? আসলেই? নুবা নিজের ভাবনা থেকে বের হয়ে তাদের পিছনে এগিয়ে গেল। আরহাম রুমে আসতেই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল। আরশি ঘুমন্ত আয়রাকে নুবার কোলে ধরিয়ে দিল। আমিনা বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা, একটু যেয়ে তোর ডক্টর আঙ্কেলকে কল কর, আসতে বল। আরশি ক্লান্ত কণ্ঠে বলল। ডক্টর আঙ্কেল, কি বলবো? আমিনা বেগম শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে বলল, আরহাম হসপিটালে যাবে না, তোর আঙ্কেলকে সেভাবেই আসতে বলিস। পিঠের মাংস ফেটে গেছে, দুই একটা সেলাই পড়তে পারে, ওনাকে সব খুলে বলে আসতে বল। আরশি মাথা ঝুঁকিয়ে নিজের রুমে চলে গেল। মোবাইলটা তার রুমেই। আমিনা বেগম নুবার দিকে তাকিয়ে বলল, মা, তুই একটু বস, আমি শাড়িটা পাল্টে আসি, ভিজে গেছে। মা ডাকটা শুনে নুবা নিজে আর ধরে রাখতে পারল না। ছুটে যেয়ে এক হাতে দিয়ে আমিনা বেগমকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। আমিনা বেগম অবাক হয়ে গেলেন। নুবার মাথায় হাত বুলিয়ে বললেন, কি 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 হয়েছে? খারাপ লাগছে? খারাপ লাগছে যে শুয়ে থাক। নুবা নাক টেনে বিড়বিড় করে বলল, সরি চাচি, আমার জন্য সব হলো। আরহাম ভাইয়ের আমার জন্য এই অবস্থা। আমি চাইলে চাচাকে এই বিষয় না করতে পারতাম। আমি বুঝতে পারিনি চাচা এমনভাবে আঘাত করবে। আমিনা বেগম গলায় আটকে থাকা কান্নাটুকু গিলে বলল, যা হয়েছে ভালো হয়েছে, তোরও তো কষ্ট হয়েছিল, একটু সহ্য করুক। নুবা মুখ তুলে আমিনার দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? আমিনা চোখে পানি নিয়ে হেসে বলল, হ্যাঁ, একটু হচ্ছে, তবে আফসোস নেই। না আছে কারোর উপর কোনো রাগ, যা হয়েছে সঠিক হয়েছে। নুবা ছলছল চোখে বলল, তোমরা এত ভালো কেন বলো তো? কেন পরের মেয়ের কথা ভেবে নিজের সন্তানকে কষ্ট দিলে? আমিনা বেগম নুবার থুতনি দুই আঙুল দিয়ে ধরে বলল, তুমি কি পরের সন্তান? তুই এই বাড়ির ছোট মেয়ে, তোর বাবা আমার ছোট ভাইয়ের মতো, তুই আমাদের মেয়ের মতো। তার সাথে অন্যায় হলে নিশ্চয় ন্যায্য বিচার হবে। এবার অনেক হয়েছে, আমি যে শাড়ি বদলে আসি, তুই একটু বস। বলে আমিনা বেগম ব্যস্ত পায়ে চলে গেলেন। নুবা অনুভব করলো আমিনা বেগমের বুক ফেটে যাচ্ছে। তবু সে চুপ করে আছে, সহ্য করছে। সব কিছুর জন্য নিজেকে দায় লাগছে নুবার। ভুল বোঝাবুঝির মাধ্যমে তার কপালে অন্ধকার নেমেছিল, কিন্তু বুঝে শুনে কাউকে এভাবে আঘাত করা কতটুকু ন্যায্য যা তার জানা নেই। সোফার এক কোনায় বসে আছে নুবা। কেন জানি রুমটা থেকে বের হতে ইচ্ছে হচ্ছে না। আরহামকে দেখতে ইচ্ছে করছে, তবে তাকে না, তার আঘাতগুলোকে অনুভব করতে ইচ্ছে করছে কতটুকু গভীর সে আঘাত।
তার থেকে বেশি না কম? নুবা আয়রার ছোট্ট ছোট্ট হাত ধরে চুমু খেলো। বিড়বিড় করে বলল, আমার আম্মা, আমার লক্ষ্মী মা, আরু বাবু, গোল আলু, তাই না? আয়রা ঘুম ঘুম চোখে ফিট করতে করতে রেসপন্স করলো। নুবা ঠোঁট হেলিয়ে হেসে বলল, আজ সারাদিন আন্টির কথা মনে পড়েনি? হুম, নাকি পাপার দুঃখে দুঃখিত হয়েছেন, আমার উপর রাগ করে আছেন? আয়রা ছোট্ট ছোট্ট হাত দিয়ে নুবার বক্ষস্থলের নরম মাংস আঁকড়ে ধরে। নুবা সেই হাত ছাড়িয়ে চুমু খায়। এমন সময় আরহাম ওয়াশরুম থেকে বের হয়ে আসলো, পরনে সাদা টাওয়েল। সকল রক্ত ধুয়ে মুছে গেছে। যেই সব জায়গা ফেটে গেছে সেগুলো হা হয়ে ভিতরের সাদা মাংস দেখা যাচ্ছে। বিষয়ে করে ডান কাঁধের পেশিবহুল মাংসের উপর যে স্থান কেটে সাদা মাংস দেখা যাচ্ছে, পেট আর বুকের মাংসও ফেটেছে। আরহামের ফর্সা শরীর আঘাতের চোটে লাল কালো বর্ণ ধারণ করেছে। নুবা শুধু এতটুকু ভাবছে, এই লোকটা এত কিছুর পর সোজা হয়ে কি করে দাঁড়িয়েছে। নুবার দেখতে পারল না, মাথা নিচু করে নিল। ভাবনা চিন্তা শেষ হওয়ার আগেই আরহাম এগিয়ে আসলো। ফিট করতে থাকা আয়রার দিকে ঝুঁকে গেল। হঠাৎ এমন হওয়ায় নুবা চমকে উঠল। পিটপিট করে আরহামের দিকে মাথা উঁচু করে তাকালো, তবে আরহাম এক বিন্দুও তাকে সিম্প্যাথি দিল না, বরং নিজের ছোট্ট মেয়ের এক হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো। নুবা ভেবে পেল না এই লোকের আক্কেল জ্ঞান কি পাছায়। না মানে, ফিট করছিল আয়রা। নুবা যদি ওড়না দিয়ে নিজেকে কাভার করে না বসতো, তবে কিরকম বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো। আরহাম কোনো দিকে মনোযোগ না দিয়ে মেয়েকে কলিজার সাথে ঠেকালো, তার মুখ ভর চুমু খেলো। আয়রাকে বুকের সাথে লাগিয়ে বলল, বাবা অনেক মিস করেছে তোমাকে আম্মু, অনেক। আয়রা বাবার মুখের দিকে তাকিয়ে এক কলিজা জোড়ানো হাসি উপহার দিল, তবে পরপর ঠোঁট বাঁকালো। মুখে দুধ লেগে আছে, গাল বেয়ে হাসি দেওয়াতে সেই দুধ গড়িয়ে পড়ছে। আরহাম ডান হাতের বুড়ো আঙুল দিয়ে আয়রার গালের লেগে থাকা দুধ মুছে চুমু খেয়ে বলল, আমার আম্মু নাকি দুপুর থেকে কিছু খায়নি, ক্ষুধা লেগেছে মা, তাই না? পাপা আপনার পেট ভরার আগেই কেড়ে নিলাম, রাগ করেছেন কলেজা? আয়রা বাবাকে কথা বলতে দেখে হাসে। আরহাম অনেকটা সময় মেয়েকে আদর করে অতঃপর নুবার কোলে ধরিয়ে দিয়ে বলল, দুপুর থেকে কিছু খায়নি, আশা করি পেট ভরে ঘুম পাড়িয়ে রেখে যাবে। নুবা শুধু চুপ রইল, কারণ আরহামের পিঠের আঘাত দেখে সে হতভম্ব। এখনো ছোট ছোট কাঠের অংশটুকু ঢুকে আছে। এই লোকটা কি একটু অনুভব করতে পারছে না? নুবা আয়রাকে নিয়ে চুপচাপ বসে আছে। এদিকে এইমাত্র ডক্টর আসলো। এই বৃষ্টির ভেতরেও আসতে হয়েছে তাকে। বাড়িতে একটু ঘুমোচ্ছে ডক্টর সাহেব, তবে তাদের জ্বালায় আর ঘুম হলো কই। ডক্টর আরহামের যখন দেখে নিজেই আহত হয়েছে আর বলছে হসপিটালে নিয়ে গেলে ভালো হয়, তবে আরহাম যাবে না। সোজাসুজি কথা তার। নিশিতা চুপচাপ শুয়ে আছে। আরাফের মুখমণ্ডল তার বক্ষস্থলে স্থান করছে। ঈশিতা আরাফের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাইরে বৃষ্টি হচ্ছে। আরাফ মৃদু কণ্ঠে বলল, তো বাইরে ঝড় চলছে আরাফ, তোমার ভাই। আরাফ একরাশ বিরক্তি নিয়ে বলল, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, রোমান্টিক কথা বাদ দিয়ে ফালতু কথা শুরু করছো? ঈশিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই লোকটা কোনো কিছু গায়ে মাখে না। এদিকে আরাফ আস্তে আস্তে নিজের স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার পায়তারা করতে লাগলো। ডাক্তার ক্ষতস্থানের চারপাশে অবশ করার ইঞ্জেকশন দিতে চাইলেন, তবে আরহাম ডক্টরকে থামিয়ে দিয়ে শুধালো, নো নিড টু গিভ আপ সেরোটিন ইনজেকশন। অবশ করার ইঞ্জেকশন দিতে হবে না। আরহামের কথা শুনে রুমে থাকা আরশি, আমিনা, নুবা সবাই ভুরু কুঁচকে নিল। আমিনা ছেলের কাঁধে হাত রেখে বলল, আরহাম, এটা দিতে হবে। নো মম, আই ডোন্ট নিড দিস, আই ওয়ান্ট টু ফিল দিস পেইন, সি হোয়াট ইট ফিলস লাইক। আমিনা বেগম ডক্টরের দিকে তাকিয়ে বললেন, ভাই, আপনি দেন তো, ওর কথা শুনবেন না। আরহাম কিছুটা বিচলিত হয়ে বলল, ইনজেকশন দিলে আমি কিছুই করতে দেবো না, এভাবেই থাকবো। আরহাম, এসব কিরকম পাগলামি? আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নো নিড, আন্ডারস্ট্যান্ড মম। আমিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডক্টর সোহাগের দিকে তাকিয়ে চোখের ইশারায় নিজের কাজ করতে বললেন। ডাক্তার ক্ষতস্থানটা দেখে
দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কাঠের ধারালো টুকরোগুলো মাংসের ভেতরে গভীরভাবে ঢুকে আছে। ক্ষতস্থানের চারপাশ পরিষ্কার করে নিলেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে কিছুক্ষণ পর ডাক্তার অত্যন্ত সতর্কতার সঙ্গে একে একে কাঠের টুকরোগুলো বের করতে লাগলেন। প্রতিটি টুকরা বের করার পর ক্ষতটা ভালোভাবে জীবাণুমুক্ত করলেন। জমে থাকা রক্ত পরিষ্কার করে দেখা গেল কয়েকটি জায়গায় বেশ গভীরভাবে ছিঁড়ে গেছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে ক্ষতস্থান আবারও ধুয়ে পরিষ্কার করা হলো। পরপর ডক্টর সোহাগ নিজের কাজ শুরু করলেন। কোনো রকম অবাস ব্যতীত আরহামের পিঠে অর্থাৎ কাঁধের কাছে 3টে সেলাই পড়ল। পুরো সময়টুকু জুড়ে তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল। সে শুধু অনুভব করল চাইল ব্যথাটুকু, যা সে পেরেছে। সেলাই করার পর মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হলো। চিকিৎসা শেষ হওয়ার পর যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল আরহাম। পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর বুকেও তখন জমে থাকা দুশ্চিন্তা একটু একটু করে কমতে শুরু করলো। পরপর কোনো মতে আরহামকে কিছুটা কাত করে শোয়ানো হলো, যেহেতু পিঠে ব্যান্ডেজ। অতঃপর আরহামের বুকে আর পেটে সব মিলিয়ে 7 থেকে 8টা সেলাই পড়ল। গভীর ক্ষতগুলো ব্যান্ডেজ করে দিয়ে বাকি কালসে দাগের উপরে মলম লাগিয়ে দেয়া হলো। আরহাম উঠে বসল। পায়েও মাংস ভেদ গেছে। আরহাম পরনে রাখা তাওয়াল ডান পার থেকে উঁচু করতে আমিনা বেগম আঁতকে উঠলেন। হাঁটুর কিছুটা উপরে এখানে মাংস ভেদ করে বড় একখানা কাঠের টুকরো দেখা যাচ্ছে। ডক্টর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পরপর সেই স্থান ক্লিন করে সেলাই করার জন্য উদ্যোগ হতেই আরহাম বলে উঠল। আমি করছি। সোহাগ কিছুটা অবাক হয়ে বলল। আমার কাজ তুমি শুরু করলে কবে থেকে? আরহাম ডাক্তারের হাত থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বলল। অভ্যস্ত আমি। এগুলো আমাকে শেখাতে আসা নির্ঘাত বোকামি। আমিনা বেগম বিচলিত হয়ে এগিয়ে এসে বলল। পারবি না তুই, যারটা তাকে করতে দে। কে শোনে কার কথা? আরহাম নিজে নিজেই 2 সিলি ঘুষে দিল। চোখ মুখে যন্ত্রণার চিহ্ন মাত্র দেখা গেল না। তবে তার কর্মকাণ্ডে রুমে থাকা বাকি সবার বেশ ব্যথা লাগলো। নুবা শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। মানুষ না বস্তু আল্লাহই জানে। আল্লাহর সহায় থাকায় নুবার শরীরে কোনো রকম সিলি পড়েনি। আরহামের পুরোপুরি ট্রিটমেন্ট করে ডক্টর কিছু মেডিসিন সাথে অনেকগুলো বক্তব্য দিয়ে চলে গেলেন। আরহাম সারাদিন না খেয়ে থেকেও ডক্টরের দেওয়া সব ওষুধ গিলে ফেলল। তার উপর ব্যথার মেডিসিন 3টে একসাথে খেল, যা দেখে আমিনা বেগমের মাথা ঘুরিয়ে গেল। বারবার সে না করতে লাগলো, কিন্তু আরহাম কি কারো কথা শুনবে? সময় পরিবর্তন হয়েছে। আরহাম বসে আছে, পিঠে আর বুকের আঘাতের তাড়নায় শুতে পারছে না। এদিকে আয়রাকে ফিট করাতে করতে কখন যে নুবা আর আয়রা দুইজনই ঘুমিয়ে গেছে তা তাদের জানা নেই। পরিবেশ ঠান্ডা হতে আমিনা বেগম নুবার কাছে এগিয়ে গেলেন। মৃদু কণ্ঠে বললেন। নুবা, ঘুমিয়ে পড়েছিস? আরহাম পাশ ফিরে তাকালো। পরপর শান্ত কণ্ঠে বলল। ঘুমাচ্ছে, ডাক দিও না, ঘুমাক। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। এখানে বসে বসে ঘুমাবে? দুজনেই পড়ে যাবে। আরহাম মায়ের কথা শুনে উঠে আসলো। বরাবরের মতো মেয়েকে সহ নুবাকে পাজা কোলে তুলে নিল। আমিনা বেগম তাড়াতাড়ি যেয়ে 2 হাত দিয়ে আয়রাকে ঠেস দিয়ে চোখ বড় বড় করে বলল। এখনই পড়ে যেত। আরহাম বিছানার দিকে এগোতে এগোতে বলল। পড়তো না। নোবা 2 হাত দিয়ে পেঁচিয়ে ধরে আছে। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। এই ছেলের এই জঘন্য অভ্যাস কবে ঠিক হবে? যখন তখন মেয়েটাকে কোলে তুলে নেয়। আরহাম নুবা আর আয়রাকে আলতো করে বিছানায় শুয়ে দিল। নুবা নড়ে চড়ে উঠল। বুকের ওপর আয়রা ওড়না দিয়ে, যার ছোট্ট শরীর ঢাকা। ঘুমের ভেতরেও নুবার বক্ষস্থল জুড়ে তারই বিচরণ। শক্ত করে আঁকড়ে ধরে আছে তাকে। আরহাম সরে দাঁড়ালো, মায়ের দিকে তাকিয়ে বলল। ওদের ঠিক করে শুয়ে দাও, আমি একটু বাইরে যাচ্ছি। আমিনা বেগম এগিয়ে এসে কাতর কণ্ঠে বলল। কোথায় যাচ্ছিস? কাজ আছে। কোনো কাজ নেই, চুপচাপ এখানে বস। আসছে, তুমি বসো। আমিনা বেগম ছেলের হাত ধরে টেনে বসালেন। ছলছল চোখে বললেন। আমার কোনো কথার অমান্য করবি না তুই। চুপচাপ যেয়ে বস। মার খেয়েও শান্তি হয়নি, এখন আবার কোথাও যেয়ে কি উল্টাপাল্টা করবি? চুপচাপ মায়ের কথা শোন বাপ আমার। আরহাম চোখ উল্টালো।
মহিলা মানুষের এত কান্না কোথা থেকে আসে আল্লাহই জানে। কাল রাতের ভয়ঙ্কর ঝড় যেন সব তাণ্ডব শেষে বিদায় নিয়েছে। আজ আকাশ জুড়ে ছড়িয়ে আছে কোমল রোদের আলো। গাছের পাতায় পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা মুক্তোর মতো ঝিলমিল করছে। চারপাশে এক অদ্ভুত প্রশান্তি, যেন প্রকৃতি নতুন করে নিঃশ্বাস নিচ্ছে। ঝড়ের ক্ষতচিহ্ন রয়ে গেলেও নতুন দিনের আলো আশা জাগাচ্ছে মনে। প্রকৃতি যেন বলছে সব ঝড়ের পরেই একদিন সুন্দর সকাল আসে, তবে সবার ক্ষেত্রে না। এক অচেনা জায়গায় নুবার কাছে সবকিছু ঘোলাটে লাগছে। আশেপাশে এরকম গলি মহল্লা। নুবা আশেপাশের পরিস্থিতি দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হাজিরা এবং এগিয়ে এসে বলল। কষ্ট করে এখানেই থাকতে হবে। নুবা শুধু হাসলো। তার কাছে মনে হলো দূর থেকে কেউ তাদের পর্যবেক্ষণ করছে। হঠাৎ করেই দিনের আলো সরে যেয়ে রাত নেমে এলো। নুবা আশেপাশে তাকিয়ে নিরাশ হলো। হাজেরা বেগম সামনের দিকে এগিয়ে যেতে যেতে বললেন। আয়, ওই যে ওই ঘরটা। নুবা মায়ের পিছনে এগিয়ে যেতে নিলেই হাজেরা ধোঁয়াশা হয়ে গেল, অন্ধকারে মিশে একাকার হয়ে হারিয়ে গেল। নুবা স্তব্ধ হয়ে দৌড়ে গেল নিজ মায়ের কাছে। তবে আচমকা পিছন থেকে কিছু হাত তাকে টেনে ধরল। নুবা পিছনে তাকাতেই ভয়ে চমকে উঠল। কিছু মানুষরূপী জানোয়ার তাকে আঁকড়ে ধরেছে। নুবা ভয়ে আর্তনাদ করে উঠল, তবে গলা দিয়ে শব্দ বের হলো না। নুবা তাদের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড় দিতে চাইল, তবে একই জায়গায় সে দাঁড়িয়ে রইল। সে দৌড়াচ্ছে, তবে দৌড়াতে পারছে না। নুবার চোখ দিয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর নুবার গলা দিয়ে শব্দ বের হলো, বাঁচাও। তবে হঠাৎ অনেকগুলো মানুষ এসে নুবার চারপাশ দিয়ে দেওয়ার তুলে দিল, যাতে তার শব্দ বাইরে পর্যন্ত না আসে। নুবা হতভম্ব হয়ে গেল, কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। তখনই পিছন থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসলো। নুবা কম্পিত শরীরে পিছনে ঘুরতেই অনেকগুলো পরপুরুষ মহিলা তার উপর ঝাঁপিয়ে পড়ল। পুরুষগুলো এক এক করে নুবার শরীর থেকে সকল সুতার অস্তিত্ব সরিয়ে ফেলল। তার শরীরের সকল স্থানে হিংস্র পশুর মতো খাবলে ধরল। মহিলাগুলো তার শরীরে কলঙ্কের সিলমোহর লাগাতে শুরু করলো। তার শরীরে ঘৃণিত তামাকা লেগে গেল। নুবা নিজেকে ছাড়াতে চাইল, গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল। ছাড়ো, আমাকে ছাড়ো, মরে যাচ্ছি আমি। তার আর্তনাদ আহাজারি কেউ শুনল না, বরং বাইরের দেওয়ালগুলো তার গলার শব্দ আটকে ধরল। নুবা মা মা বলে চিৎকার করল। দেয়ালের বাইরে থেকে হাজেরার শব্দ শোনা গেল। নুবা আশার আলো খুঁজে পেল, তবে ততক্ষণে তার বদনখানাকে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে। তবু বেঁচে আছে সে। নিজের মায়ের কণ্ঠ স্পষ্ট শুনতে পারছে। বাইরে থেকে হাজেরা কণ্ঠে আহাজারি আর্তনাদ শোনা গেল। আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও। পরপর কিছু মানুষ হাজেরার গলা চেপে ধরল। হাজেরা ছটফট করতে লাগলো। নুবার চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। নুবা বিড়বিড় করে বলল, কি দোষ ছিল আমার? এই সব কিছু একটা মানুষের চোখের সামনে হলো, তবে সে কিছুই করতে পারল না। হঠাৎ করেই পিলে চমকে উঠল আমিনা বেগমের। ঘুম থেকে ফাল দিয়ে উঠল। বুক কাঁপছে তার, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এটা কিরকম আজব স্বপ্ন ছিল। ভারী নিঃশ্বাস ফেলে আমিনা বেগম আশেপাশে তাকালো। সকালের আলো ফুটেছে, রুম আলোকসজ্জায় ভরে উঠেছে। আমিনা বেগমের মাথা ধরে আসলো। চোখে খুলে সামনে তাকাতেই দেখলো আরহাম বসে বসে ঘুমাচ্ছে, আর সে বেডের এক কোনায় শুয়ে আছে, তবে ঘুমাচ্ছে না। নুবা আর আয়রা খেতায় জড়িয়ে লুতুপুতু হয়ে শুয়ে আছে। সে নিজেও সোফার উপর বসা। আমিনা বেগম বুকে হাত থেকে ধড়ফড়িয়ে উঠতেই আর সে বিছানায় উঠে বসল। মাকে এভাবে চমকাতে দেখে নিজেও ফিলে চমকে উঠল। বিছানা থেকে উঠে বসে বলল, কি হয়েছে মা? আমিনা বেগম কয়েকবার জোরে নিঃশ্বাস ফেলে শুধালো, তেমন কিচ্ছু না, খারাপ একটা স্বপ্ন দেখলাম। আর সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সারাদিন টেনশন করলে এমন হবে। তুমি এবার রুমে যেয়ে একটু ঘুমাও, আমি এখানেই আছি। আমিনা বেগমের বুক চিরে নিঃশ্বাস বের হয়ে আসলো। যখন থেকে শুনেছে নুবারা বাড়ি ছেড়ে চলে যাবে, তখন থেকেই সে চিন্তিত। আজ সারাদিন ছেলের টেনশন, নুবারা বাড়ি ছেড়ে চলে যাবে, এই নিয়েই ভেবেছেন তিনি। তাই এরকম আজগুবি স্বপ্ন আসা স্বাভাবিক। আমিনা বেগম কিছু সময় ঘুমন্ত নুবার দিকে তাকিয়ে রইল।
অতঃপর রুম ত্যাগ করল। বাড়ির সবাই আরহামের দিকে তাকিয়ে আছে। অর্ধনগ্ন আরহাম মেয়েকে কোলে নিয়ে লিভিং রুমের দিকে এগিয়ে আসছে। পরনে শুধু একটা 3/4 শর্টস প্যান্ট, কোমর থেকে ফিতা ঝুলে আছে। শরীরে যা ব্যান্ডেজ সব খুলে ফেলেছে, যার ফলে শরীরে আহত অংশগুলো সহ সিলে স্পষ্ট দেখা যাচ্ছে। নুবা মায়ের সাথে দাঁড়িয়ে কিছু কাজ এগিয়ে দিচ্ছিল। তখনই এমন অবস্থা দেখে সে চোখ সরিয়ে নিল। নিচে এসেই আরহাম আমিনা বেগমকে উদ্দেশ্য করে বলল, 1 কাপ কফি দাও। আমিনা বেগম চোখের পলক ফেললেন। এটা অস্বাভাবিক কিছু নয়। আরহাম দেশে থাকা কালীন বেশিরভাগ সময় 3/4 শর্টস সাথে গেঞ্জি পরে ঘুরঘুর করত। এখানে শুধু গেঞ্জিটা নেই। তবে ছেলে বড় হয়েছে। কেমন চক্ষু লজ্জা হলো আমিনা বেগমের। তবে তাদের কাছে এগুলো স্বাভাবিক। রিচ মানুষের কাছে সবই পারফেক্ট। নুবা চোখ সরিয়ে নিল, রিলবিল করে বলল, নির্লজ্জ। হাজেরা আরহামকে নিখুঁতভাবে দেখল, অর্থাৎ তার শরীরে ক্ষতগুলো দেখে তার শরীর ঝাড়া মেরে উঠল, বিশেষ করে বুক আর পিঠের কাছের সিলিগুলো। এত কিছুর পরেও আরহাম এত শটান হয়ে হেঁটে বেড়াচ্ছে কি করে, এটাই হাজেরা বুঝতে পারছে না। আরহাম এসে লিভিং রুমে বসে সামনে রাখা বড় টিভিটা অন করলো। আমিনা এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, ব্যান্ডেজ খুলেছিস কেন? আরহাম টিভির চ্যানেল চেঞ্জ করতে করতে বলল, ইচিং হচ্ছিল। আরহাম, এগুলো হেলা করার বিষয় না, ইনফেকশন হয়ে যাবে। আরহাম উত্তর দিল না। আমিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তানিয়াকে কফি বানিয়ে আনতে বললেন। আরহাম পায়ের স্লিপার খুলে সামনের টেবিলের ওপর 2 পা দিয়ে বসল। ভদ্রতার ছিটে ফোঁটাও নেই তার ভেতরে। সামনে মানুষ বসে আছে দেখার প্রয়োজন বোধ করল না। সবার সামনে আসতে একটু লজ্জাও হলো না। কাল যে কেলানি খেলো, আজ কে কি ভাববে সেটাও ভাবলো না। তানিয়া এসে আরহামের সামনে হালকা নাস্তা রেখে গেল। আরহাম আশেপাশে তাকাতে লাগলো। চোখ দুটো বিচ্ছুকে খুঁজছে, নিশ্চয়ই রুমের কোনায় ঢুকে বসে আছে। তবে তার চিন্তা ভাবনা ভুল প্রমাণ করে নুবা একটা বাটিতে কিছু বিস্কুট নিয়ে রুমের দিকে চলে গেল। সকাল থেকে কিছু খায়নি, তাই পেট পাকিয়ে আসছে তার। আরহাম আর চোখে সেদিকে তাকিয়ে বলে উঠল, কেউ একজন আপনার জন্য সকাল থেকে না খেয়ে বসে আছে। খবর রাখেন কিছু, মিস নুবাইর রহমান? নুবা যেতে যেতে থেমে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিছন ফিরে তাকালো। আমিনা বেগম ছেলের দিকে অদ্ভুতভাবে তাকালো। মায়ের চাহনি দেখে আরহাম নিষ্পাপ কণ্ঠে বলল, আমি তো আয়রার কথা বললাম মম। আমিনা বেগম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল। ও, নুবা এগিয়ে এসে হাতের থেকে বাটিটা রেখে আয়রাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। তবে ঘাড় ছাড়া আরহাম মেয়েকে এগিয়ে না দিয়ে নুবার দিকে তাকিয়ে রইল। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আরহামের হেলদোল হলো না। নুবা বিরক্ত ভুরু কুঁচকে নিল। আরহাম মনে মনে ফিকে হেসে আয়রাকে এগিয়ে দিল। পরপর টিভির চ্যানেলে শোনা গেল, ভারী বর্ষণ, নওগাঁয় বিটার পরিমাণে ক্ষতি হয়েছে, সাথে মারাত্মক বজ্রপাতে একজন প্রাণ হারিয়েছে। নওগাঁ জেলার গ্রামে ছেলেমৃত্যু। শেষের শব্দগুলো নুবা দূরে চলে যাওয়ার ফলে শুনতে পেল না। সময় কার জন্য থেমে থাকে না, এটা চিরন্তন সত্য। প্রকৃতির নিজের মতো চলতে থাকে, শুধু রয়ে যায় কিছু স্মৃতি আর সংস্কৃতি, যাতে অবশ্য দিনের পরিবর্তন, তাতে আবির্ভাব ঘটে। হাজেরা নুবার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল। এগুলো নেব, পড়বি তুই? নুবা শান্ত কণ্ঠে বলল। নিয়ে নাও, কাজে আসবে। হাজেরা বাকি কাপড়গুলো ব্যাগে ভরে নিল। নুবার কেমন নিজেকে ছন্নছাড়া লাগছে। 7 থেকে 8 বছর, বেশি হলে 9 বছর বয়সী নুবা এই বাড়িতে পা রেখেছিল। ছোট নুবা আজ চলে যাচ্ছে। বুকটা একটু হলেও পুড়ছে তার, বিশেষ করে আয়রার জন্য। সে চলে গেলে আয়রার নিশ্চয়ই কষ্ট হবে। ভাবতেই নুবার বুক খালি খালি লাগছে। হাজেরা মেয়েকে ভাবনা চিন্তা করতে দেখে বলল। রেডি হয়ে নে, জিনিসপত্র নেওয়ার জন্য একটা ভ্যান ভাড়া করেছি। আজকে ভ্যান পাওয়াও যায় না। নুবা শুধু মাথা ঝুঁকালো। পরপর বোরকা হাতে নিয়ে শরীরে জড়িয়ে নিল। কোনো মতে হিজাব পরে নিল। ব্যাগে রাখা বইগুলোর দিকে একবার চোখ বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই রুমে তাদের সংসারের কয়েকটা জিনিস আছে, পুরাতন, সেগুলোই নিয়ে যাবে। নুবার বাবা কখনোই ঘরের মালপাতি বেশি করেনি। তার ইচ্ছে ছিল আগে নিজের একটা
মাথা গুজার ঠাঁই বানাবে। তারপর নিজের জায়গায় একটা ঘর তুলে ঘরের জিনিসপাতি করবে। ভাড়া বাড়িতে জিনিসপত্র করা বোকামি। কখন কোথা থেকে কোনখানে যেতে হয় বলা যায় না। তাই প্রয়োজনীয় জিনিস ব্যতীত কিছুই ক্রয় করেননি ইয়াশ রহমান। নুবা আমিনা বেগমকে জড়িয়ে ধরে আছে। নীরবে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমিনা বেগম স্তব্ধ। এত তাড়াতাড়ি হাজেরা মেয়েকে নিয়ে চলে যাবে তা তার ধারণার বাইরে ছিল। নুবা অনেকটা সময় পর নাক টেনে বলল, কোনো ভুল ত্রুটি করলে মাফ করে দিও চাচি, অনেক জ্বালিয়েছি তোমাদের। আমিনা বেগম উত্তর দিল না। এর ভেতরে হাজেরা ব্যাগপত্র নিয়ে বের হয়ে আসলো। নিজের যা ছিল তাই নিয়েছেন, এই বাড়ির কিছুই নেয়নি। নেয়নি বললে মিথ্যা হবে, কারণ পরনের জামা কাপড়, এই এতদিন পেটে ভাত দিল, সবই তাদের অবদান। এদিকে নুবারা চলে যাচ্ছে শুনে আরশি ছুটে নিচে আসলো। সে ভাবতেই পারেনি সত্যি সত্যি তারা চলে যাবে। আমিনা বেগম নুবার পিঠে হাত বুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। পরপর নুবাকে ছেড়ে হাজেরার দিকে এগিয়ে যেয়ে মৃদু কণ্ঠে শুধালো। এখনই চলে যাবে? হাজেরা শান্ত কণ্ঠে বলল, ভ্যান আসছে কিছুক্ষণের মধ্যে, টুকটাক জিনিসপত্র নিয়ে চলে যাব। আমিনা বেগমের বুকটা স্যাঁত করে উঠল। পরপর বলে উঠল, তোমার ভাই তো বাড়িতে নেই, ওনাকে না বলে চলে যাবে? হাজেরা মাথা নিচু করে বলল। অন্য কোনো দিন এসে দেখা করে যাব। আমিনা বেগমের মন মানল না, কাতর কণ্ঠে বলল, একটু বসো, তোমার ভাইকে কল দিয়ে বলি। শুধু শুধু কষ্ট কেন করবেন? ভাইজান কাজে ব্যস্ত, আমরা পরে আসবো এক সময়। আমিনা বেগম ঠোঁট হেলিয়ে হেসে বলল, আমাকে শিখিও না হাজেরা, তোমরা গেলে যে এই বাড়িতে আর পা রাখবে না তা আমার জানা। তুমি দাঁড়াও, আমি আসছি। বলেই আমিনা বেগম রুমে চলে গেলেন। আরশি চুপচাপ নুবার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, সত্যি সত্যি তারা চলে যাবে, বাড়িটা ফাঁকা হয়ে যাবে না। এদিকে আরাফ, আরহাম, হারুন মির্জা কেউ এই বিষয়ে জানে না। আমিনা বেগম স্বামীকে ফোন দিয়ে সালাম দিলেন। হারুন মির্জা উত্তর নিয়ে বললেন, এই সময় কল করেছো? আমি কাজে ব্যস্ত। আমিনা বেগম কাতর কণ্ঠে বললেন, আপনার কাজ পরে করুন। নোবারা যে বাড়ি থেকে চলে যাচ্ছে এটা জানেন? হারুন মির্জা হতভম্ব হয়ে গেল। বিড়বিড় করে বলল, কি? হ্যাঁ, হাজেরা সব গুছিয়ে নিয়েছে, আজই চলে যাবে। কয়েকদিন ধরে নাকি আস্তে আস্তে সব গুছাচ্ছিল। হারুন মির্জা বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, এত কিছু হয়ে যাচ্ছে আর তুমি আমাকে এখন বলছো? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি কি জানতাম নাকি? ভেবেছিলাম রাগ পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু হারুন মির্জা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল। ওদের যেতে দিও না, আমি আসছি। পরপর হারুন মির্জার সামনে বসা ৩-৪ জনের দিকে তাকিয়ে বলল, আই এম সরি, আই কান্ট স্টার্ট দ্য মিটিং টুডে। আই উইল লেট ইউ নো when the meeting will be held later. Sorry everyone. আরাফ, কাম। হারুন মির্জা নিজের কাজ রেখে বাইরে ছুটলেন। এদিকে আরাফও আজ অফিসে এসেছিল। কিছু জরুরি টেন্ডার ভরার কথা ছিল, যার কারণে আরাফকে আসতে হয়েছে। হারুন মির্জাকে এভাবে বের হয়ে যেতে দেখে আরাফ পিছন পিছন বের হয়ে বলল, হোয়াট হ্যাপেন ড্যাড? টেন্ডার হাতছাড়া হয়ে যাবে, লস হয়ে যাবে ড্যাড। হারুন মির্জা পায়ের গতি বাড়িয়ে বলল, নুবারা বাসা থেকে চলে যাচ্ছে, এর থেকে জরুরি কিছু হতে পারে? আরাফ হারুন মির্জার কথা শুনে হতভম্ব হয়ে গেল। বিড়বিড় করে বলল, হোয়াট? আরাফ কিছুতেই চায় না নুবা চলে যাক, তাহলে তার স্বপ্নই থেকে যাবে। এদিকে কোনো একটা বিশেষ কারণে হারুন মির্জা চায় না নুবারা চলে যাক, কখনোই না। নুবারা তার আমানত। ওদের কিছু হয়ে গেলে হারুন মির্জা কখনোই নিজেকে মাফ করতে পারবে না। বিশেষ কারণটা গোপনই থাক, পরে না হয় জানা যাবে। পরিবেশ বিপর্যয়ে হয়ে যেমন মৃত্যুকালীন মতো নীরবতা থাকে, তেমনি লিভিং রুমে সবাই নীরব হয়ে বসে আছে। আরাফ হাত মুঠোবদ্ধ করে নুবার দিকে তাকিয়ে আছে, যেন ইচ্ছা হচ্ছে নুবাকে কাঁধে তুলে এক আছাড় মারতে। কত বড় সাহস, বাড়ি ছেড়ে যাচ্ছে। ঈশিতা নিরপেক্ষ, শুধু দেখেই যাচ্ছে। হারুন মির্জা সোফার উপর পরনের কোট খুলে রেখে কপালে হাত দিয়ে বসে আছেন। এদিকে হারেজা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। হোয়াট মানে কি? শুনতে পাসনি? তোর কারণে নোবারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে।
মাত্র একটু বিছানায় গা হেলিয়ে দিয়েছিল আরহাম, পরপর মায়ের কথায় ভুরু কুঁচকে উঠল তার। আরহাম উঠে বসে বলল, আমার কারণে মানে? হোয়াট ডু ইউ মিন? আমি কোথায় বের করে দিচ্ছি? নাকি মামের এখন আমাকে গাছে ঝুলিয়ে মন ভরেনি? পুরাই আরহামের পরিকল্পনা ছিল, তাকে শাস্তি দেওয়ার কথা ছিল। আরহাম নুবার প্রাপ্তির জন্য নিজে মাথা পেতেই শাস্তি নিয়েছে, যাতে অন্ততপক্ষে যা করেছে তা মুছে যেতে চায়। তবে এমন কিছুই হলো না। ব্যাগ পুটলা বেঁধে মা মেয়ে বাড়িকে বুড়ো আঙুল দেখিয়ে চলে যাচ্ছে। ভাবতেই আরহামের রাগে কপালের রগ ফুলে গেল। যাওয়ার থাকলে আগে কেন গেল না? মাঝখান দিয়ে এই বয়সে এসে কেলানি খেলো, এখন কেন যাচ্ছে? এটার মানে কি? আরহাম নীরব রইল। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নিচে চল। হাজেরা বেগম হারুন মির্জার সামনে মাথা নিচু করে বলল, ভাইজান, দেরি হয়ে যাচ্ছে, ভ্যান চলে এসেছে। হারুন মির্জা হাতের ইশারায় হাজেরাকে থামিয়ে দিয়ে বলল, এত তাড়াতাড়ি পর করে দিলে হাজেরা? তোমাকে তো আমি নিজের ছোট বোন ভাবতাম। হাজেরা মাথা নিচু করে রইল, কিছু বলার নেই তার। হারুন মির্জা সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাজেরার সামনে শটান হয়ে দাঁড়ালো। পরপর অদ্ভুত কণ্ঠে বলল, তুমি কি মনে করো তোমরা এইবারের বোঝা, নাকি আরহামের স্বাস্থ্যের ভিতরে ঘাটতি আছে? তেমনটা না, আসলে আসল নকল পরে দেখা যাবে হাজেরা। তুমি তোমার এই উঠতি বয়সের মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছ, একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? কোথায় যাচ্ছ, কোথায় থাকবে, কিছু জানা নেই আমার। আমাকে কি তোমার বড় ভাই মনে হয় না? মনে হয় না তোমার? হারুন মির্জার কথার ভেতরে আরহাম আর আমিনা বেগম নিচে নেমে এলো। হাজেরা কিছুটা সময় নিয়ে বলল, তেমনটা না, আমাদের কারণে অনেকটাই ঝামেলা হয়েছে, আমি চাই না আরও বাড়ুক। হারুন মির্জা কপালে হাত রেখে হাসল। হারুন মির্জাও বেশ বয়স চূড়া, চুল দাড়ি পেকেছে, তবে এখনো নিজেকে এই বয়সে ফিট রাখতে সক্ষম সে। কথাবার্তার ধরনও আলাদা। হারুন মির্জা নিজেকে শান্ত করে স্বাভাবিক কণ্ঠে বলল, আজ যদি এই বিষয়ে নুবার উপর করা অন্যায়ের প্রতিবাদ না করতাম, তবে তুমি মেয়েকে নিয়ে চলে গেলে মনকে বুঝ দিতে পারতাম। তবে যেখানে আমি নিজ হাতে সব সমাপ্তি করেছি, সেখানে কাউকে না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়া কি ভদ্রতার ভিতরে পড়ে হাজেরা? হাজেরার চোখ ছলছল করে উঠল। আমিনা বেগম এগিয়ে এসে বললেন, রাগ করে আছে এখনো আমাদের উপর। ওর মনে হচ্ছে আজ আমাদের কারণে নুবার এই অবস্থা, তাই। হাজেরা আমিনা বেগমের দিকে তাকালো, কাতর কণ্ঠে বলল, এমনটা না আপা। হারুন মির্জা গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে কেমনটা? তোমার চলে যাওয়া কতটুকু যথার্থ আমাকে একটু বুঝাবে? আর তুমি কি মনে করো দয়া দেখি তোমাদের এখানে রেখেছি, এটা মনে হয়? হাজেরা চুপ রইল। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে শুধু বাড়ির কাজ এই জন্য করতে দেওয়া হয় যাতে তোমার মনে না হয় যে তুমি অন্যের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছ। না হলে এই সংসারের কাজ এখনো আমার বউয়ের করার ক্ষমতা আছে। আর বাড়িতে কি চলছে এটা কিন্তু আমি দেখে বসে থাকি না। ধরতে গেলে এখানকার মেহমান আমি, সারাদিন অফিস, তারপর সময় পেলে আসি। কিন্তু তুমি কি বলতে পারবে আমি না কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি কিনা? আমার জানা মতে আমার স্ত্রী এমন না। আমিনা চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি মুছে পাশে যেয়ে বসলেন। হাজেরা চুপ রইলেন। হারুন মির্জা এত কঠিন কঠিন প্রশ্ন করছে যে উত্তর দেওয়ার শব্দ খুঁজে পাচ্ছে না সে। হারুন মির্জা একটু থেমে বলল, এই বাড়িতে আমার জানা মতে কেউ কখনোই তোমাদের কিছু বলেনি, না আমি, না আমার স্ত্রী, না আমার ছোট ছেলে মেয়ে। কথাটুকু বলতেই নুবা আরাফের দিকে তাকালো। আরাফ আগে থেকেই তার দিকে তাকিয়েছিল, তাই দুইজনের চোখাচোখি হলো। আরাফ চোরের মতো চোখ সরিয়ে নিল। হাজেরা বেগম কাতর কণ্ঠে বলল, জানি না ভাইজান, কেন যেন মনে হলো চলে যাই, তবে ঝামেলা হবে না। হারুন মির্জা মৃদু হেসে বললেন, আরহাম এসেছে কয় মাস, হয়তো বা ভুল হয়েছে ওর দ্বারা। এই ভুলের জন্য যা ন্যায্য তা আমি করেছি। এরপরেও যদি তুমি আমার উপর তেতো থাকো, তবে আমি ব্যর্থ একজন বাবা হিসেবে। নুবা ছোট থেকে আরশির সাথে বড় হয়েছে, আমি কখনোই ওদের আলাদা ভাবিনি। আরশির জন্য যা এনেছি ওর জন্য তা এনেছি। তবে আমার অবসরে কেউ যদি তোমাদের ক্ষুণ্ণ করে থাকে, তবে নির্দ্বিধায় বলতে পারো আমি সঠিক বিচারটাই করব। হাজেরা হারুন মির্জার দিকে তাকিয়ে বললেন,
কেউ কখনোই খারাপ ব্যবহার করেনি ভাইজান। তাহলে চলে কেন যাচ্ছ? আর তোমার কি মনে হয় তোমার স্বামী আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে দেখে আমি তোমাদের দায়িত্ব নিয়েছি? একদমই না। তুমি কি জানো ইয়াস শুধু আমার ড্রাইভার ছিল না, ও আমার বন্ধু ছিল। আর এই যে এত সহায় সম্পত্তি দেখছো, তার এক অংশ তোমাদের। ঘটনা খানিক না হয় পরেই খুলে বলবো, এর আগে তুমি উত্তর দাও, কোন সাহসে নুবাকে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলে? কোন সাহসে? হারুন মির্জার কণ্ঠে কাট কাট ভাব আসলো, যেন রেগে গেছেন সে। হাজেরা উত্তর দিতে পারল না। হারুন মির্জা একটু রেগে বললেন, আর কোনোদিন কখনোই এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা মাথায় আনবে না। যেদিন তোমাদের এখানে নিয়ে এসেছিলাম তখনই আমি পণ করেছিলাম নুবা লাল শাড়িতে এই বাড়ি থেকে বের হবে আর তুমি সাদা কাফনে। আমি চাই না যাতে এই কথার নড়চড় হয়। চুপচাপ গিয়ে ব্যাগপত্র রাখো। যদি তোমার মনে একটু আমাকে বড় ভাই হিসেবে সম্মান থাকে, যদি আমার কথার দাম তোমার কাছে থাকে, তবে এক্ষুনি মেয়েকে নিয়ে রুমে যাও, এক্ষুনি। হাজেরা কেন জানি এই বাড়ির সদর দরজা উপক্রম করার আর সাহস হলো না। এক পলক নোবার দিকে তাকিয়ে বলল, এগুলো নিয়ে রুমে চল। বলতে বলতে হাজেরা এগিয়ে গেল। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বললেন, আর হ্যাঁ, যেই ঘটনা একবার ঘটেছে সেটা দ্বিতীয়বার ঘটবে না, নিশ্চিতে থাকো। দয়া দেখাতে হলে কিছু টাকা দিয়ে তোমাদের ওখানে ফেলে রেখে আসতে পারতাম, সাথে করে নিয়ে আসতাম না। নুবা শুধু তোমার না, আমারও মেয়ের মতো, আমার ছোট ভাইয়ের সন্তান। হাজেরা এক পলক হারুন মির্জার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভরসা আছে বলেই আপনার কথার অমান্য করছি না ভাইজান। এদিকে আহাম্মক নুবা সবার দিকে একবার তাকালো, বুঝতে পারল না কি হলো। হারুন মির্জা নুবার দিকে এক পলক তাকিয়ে বলল, তোকে কি এখন দাওয়াত দিয়ে বলবো আমি? যা রুমে যা, আর মায়ের সাথে কোনোদিনও কোথাও ড্যাংড্যাং করে যাওয়ার আগে আমার কথা একবার ভাববি, না হলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। যা রুমে যা। হারুন মির্জার ধমকে নুবা কম্পিত হলো। পরপর শুকনো ঢোক গিলে হাতে থাকা ব্যাগ নিয়ে রুমে চলে গেল। ওরা রুমে যেতেই হারুন মির্জা ধম করে সোফায় বসে পড়ল। স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। আমিনা বেগম উঠে দাঁড়ালেন, স্বামীর জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসলেন। হারুন মির্জা পানিটুকু খেয়ে দম ছাড়ল। পরপর কঠোর কণ্ঠে বলল, কত বড় সাহস বাড়ি ছাড়বে, তারপর মেয়েটাকে বাইরে নিয়ে যেয়ে একটা ক্ষয়ক্ষতি করে আসুক। মাথার ভিতরে জ্ঞান বুদ্ধি নেই? এই শেয়ানা মেয়েকে নিয়ে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে। আর যখন ব্যাগপত্র গোছাচ্ছিল তুমি কোথায় ছিলে? বলেই নিজের স্ত্রীর দিকে তাকালেন। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি তো জানতামই না সত্যি সত্যি ওরা মা মেয়ে মিলে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। হারুন মির্জা বুকে হাত রেখে বললেন, এই দুটোর খেয়াল রাখবে আমিনা, আর মনে থাকে যেন ওরাও এই পরিবারের অংশ। ফারেজা যা গুছিয়েছিল সব ঠিক করে রাখছে। হারুন মির্জার কথা উপেক্ষা করলে নির্ঘাত তাকে অপমান করা হবে। যেই সময় তাদের পাশে কেউ ছিল না, তখন মির্জা পরিবার ছিল। তখন বয়স কম হাজেরার। মেয়েটাকে নিয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারছিল না। তখন হারুন মির্জা নিজের ছোট বোন হিসাবে এই বাড়িতে তাদের এনেছে। আজ যদি তার কথার অমান্য করা হয়, তবে নিজের কাছে স্বার্থপর মনে হবে। তার থেকেও বড় কথা, আরহাম তার প্রাপ্য শাস্তি পেয়েছে। এখন বাড়ি ছেড়ে গেলে সবাই ভাববে এখনো হাজেরার রাগ কমেনি, রেগে চলে যাচ্ছে। নুবা বোরকা খুলে চুপচাপ হাঁটুতে থুতনি রেখে বসে আছে। আর সে ছলছল চোখে কাতর কণ্ঠে বলছে, আমি সত্যিই ভেবেছিলাম তুই চলে যাবি। জানিস আমার অনেক কষ্ট হচ্ছিল, তুই চলে গেলে আমি একা হয়ে যেতাম। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চাচা না আসলে আজ মা আমাকে নিয়েই চলে যেত। আরশি নুবার হাতের উপর হাত রেখে বলল, আমার ভাইয়াটাকে একটু হলেও মাফ করে দে নুবা, তাহলে সব স্বাভাবিক হবে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কারণ আরহাম নয়, আরাফ তার সমস্যা। আরহাম গায়ে হাত তুলেছে, আরাফ ইজ্জতের হাত দিতে চায়, এটাই তার সমস্যা। মার খেয়েও বেঁচে আছে, কিন্তু ইজ্জত গেলে তার নিঃশ্বাস ওখানেই থমকে যাবে। তবে এবার থেকে সাবধানে চলাফেরা করবে সে। হারুন মির্জা আর অফিসে যায়নি, এসে শুয়ে আছেন। এমন সময় আমিনা বেগম এসে তাল পাশে বসল। কিছুটা বিচলিত হয়ে বলল,
আমি ভেবেছিলাম আজ ওরা চলেই যাবে। মনে হচ্ছিল এবার আমার ঘরটা শূন্য হয়ে যাবে। হারুন মির্জা স্ত্রীর কাঁধে হাত রেখে নিজের বুকে আগলে নিয়ে মাথায় থুতনি রেখে বললেন, চলে যেতে চাইলেই দিব নাকি বেগম? নুবা আর হাজেরা আমাদের দায়িত্ব, আমাদের পরিবারের অংশ। ওদের কোনো ক্ষতি হলে আমার পাপ লাগবে। মরার পর ইয়াস আমাকে ধিক্কার জানাবে। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি তখন বললেন ইয়াশ ভাই আপনার বন্ধু হয়, এটা কি সত্যি? হারুন মির্জা মাথা ঝুঁকিয়ে বলল,